এবার আমাদের টপিক হলো আধানের একক। সিজিএস পদ্ধতিতে স্থিরতড়িৎ আধানকে বলা হয় 1 ESU বা 1 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা 1 স্ট্যাট কুলম্বও বলা হয়। এর ডেফিনেশন আমরা দিতে পারি ফ্রম কুলম্বস ল। কুলম্বস ল এর সিজিএস ইউনিটে যে ফর্মুলাটা ছিল F ইকুয়াল টু 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে দেখে নাও, যদি k ইকুয়াল টু 1 হয়, আর মানে এদের মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার হয়, k1 মানেই কিন্তু অবশ্যই এটা বায়ু মাধ্যম। আর যদি 1 সেমি হয় এবং f যদি 1 ডাইন হয়, তাহলে Q1 এবং Q2 এদের উভয়কে আমরা এক একক বা এক ESU ধরতে পারি। এখান থেকেই আমরা ডেফিনেশনটা এইভাবেই সাজাবো যে দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্যস্থান বা বায়ু মাধ্যমে 1 সেন্টিমিটার দূরে রাখলে যদি এরা পরস্পরের উপর এক ডাইন বল প্রযুক্ত করে, তবে বিন্দু আধান দুটির প্রতিটিকে এক ESU বা এক একক আধান বলে ধরা হয়। একই রকমভাবে আমরা SI ইউনিটেও এর ডেফিনেশনটা দিতে পারি। SI ইউনিটের ফর্মুলাটা ছিল এরকম, F ইকুয়াল টু 1/4πε0 k Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে দেখে নাও, যদি k ইকুয়াল টু 1 অর্থাৎ বায়ু বা শূন্য মাধ্যম হয়, Q1 Q2 এই দুটো এক একক হয় এবং আর যদি এক একক অর্থাৎ 1 মিটার হয়, তাহলে F ইকুয়াল টু হয়ে যাবে 1/4πε0। আমি আগের ভিডিওটাতে বলেছিলাম যে 1/4πε0 এখানে একটা কনস্ট্যান্ট, তাই এর ভ্যালু 9 × 10⁹ এবং এটা ফোর্স F ইকুয়াল টু 9 × 10⁹ নিউটন আমরা বলতে পারি। এর থেকে আমরা SI পদ্ধতিতে আধানের এককের ডেফিনেশন বা এক কুলম্বের ডেফিনেশন দিতে পারি। এখানে আধানের একককে ধরা হয় 1 কুলম্ব, 1 C দিয়ে লেখা হয়। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্যস্থান বা বায়ু মাধ্যমে 1 মিটার দূরে রাখলে যদি এরা পরস্পরের ওপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তবে দুটি বিন্দু আধানকে একক আধান ধরা হয় এবং এই এককের নামই হলো কুলম্ব। আধানের আরও একটা একক আছে যাকে আমরা বলি 1 EMU বা 1 ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এই EMU এর সাথে ESU এর যে সম্পর্ক বা কুলম্বের সাথে যে সম্পর্ক, সেটা তোমাদের একটু মনে রাখতে হবে, বইতে পেয়ে যাবে। আমি একবার লিখে দিচ্ছি, 1 EMU মানে হলো 10 কুলম্ব, আর 1 কুলম্ব এর সাথে ESU এর সম্পর্ক হচ্ছে 3 × 10⁹ ESU। তার মানে EMU এর সাথে ESU হয়ে যাবে 3 × 10⁻10 ESU। আচ্ছা, তাহলে একটি ইলেকট্রনের আধান, এটাও আমরা জানি, একটি ইলেকট্রনের আধানকে বলা হয়, যদি সিজিএস পদ্ধতিতে লিখি তাহলে 4.8 × 10⁻10 ESU হয়, আর যদি এসআইতে লিখি তাহলে এটাই হয়ে যাবে 1.6 × 10⁻19 কুলম্ব। এটা তোমরা জানো। নেক্সট আমরা পড়ব ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা বাংলাতে যেটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। কি
কে আমি আগে ডিফাইন করেছিলাম, কে মানে হচ্ছে এপসাইলন বা এপসাইলন জিরো, অর্থাৎ কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাতকেই বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। শূন্য মাধ্যমের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে এপসাইলন জিরো হলো 1, অর্থাৎ শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো 1। এই কারণে সিজিএস পদ্ধতিতে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক, যা মাধ্যমের তড়িৎভেদ্যতাও একই কথা। যেমন করে আমরা সিজিএস পদ্ধতিতে ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব একই বলতাম, অর্থাৎ কোনো পদার্থের আপেক্ষিক গুরুত্ব যদি 8 হয় তাহলে সিজিএসের ঘনত্ব হবে 8 গ্রাম পার সেমিকিউব। একই রকমভাবে ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক, অভ্রের ক্ষেত্রে কে মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.4। এই কের কোনো ইউনিট নেই, কারণ এটা একই জাতীয় দুটি রাশির অনুপাত। কিন্তু এটাই যদি আমরা অভ্রের তড়িৎভেদ্যতা বলি তাহলে ওর মানটা সেম 5.4। ইএসইউ স্কোয়ার, এককটা হয়ে যাবে ইএসইউ স্কোয়ার পার ডাইন বা ডাইন ইনভার্স এবং সেন্টিমিটার -2 বা পার সেন্টিমিটার স্কোয়ার। আর এসআইতে কিন্তু এপসাইলন জিরোর ভ্যালু হলো 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এসআইতে কিন্তু কখনোই কে এবং এপসাইলন একই জিনিস নয়। অবশ্যই এসআইতে কে মানে হলো এপসাইলন বা এপসাইলন জিরো, বা এপসাইলন মানে হলো এপসাইলন জিরো ইন্টু কে হলো আপেক্ষিক তড়িৎভেদ্যতা, আর এপসাইলন হলো ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা। কে আমরা আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলি, আর এপসাইলন হলো ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা। এবং সেই অনুসারে অভ্রের এপসাইলন বা তড়িৎভেদ্যতা হয়ে যাবে 5.4 ইন্টু 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে বোঝা গেল ডাইলেকট্রিক কনস্ট্যান্ট পর্যন্ত এটা তোমরা পড়ে নেবে।